আলোচিত আয়নাঘর কি কি ঘটে এর ভিতর? শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় মনে হতে পারে এটা সম্প্রতি রাজধানীর কুচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। এদিকে গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আইমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান। আগের দিন গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরেছেন বলে জানা গেছে। দীর্ঘ ৮ বছর পর তারা মুক্ত হয় আবদুল্লাহিল আমান আইমি ও ব্যারিস্টার আহমাদ বিন কাসে। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধোৎসা থেকে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ইউপিডিএফের অন্যতম সংগঠক অঙ্গ মার্মা গতকাল বলেন, মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে। এদিকে শুধু ডিজিএফআই এই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ১৫টি ব্যাটালিয়নের প্রতিটিতেই রয়েছে এভাবে গোপন বন্দিশালা বা আয়নাঘর। র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় ৫টি ব্যাটালিয়ন রয়েছে। এছাড়া বাকি 10টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত। ডিজিএফআই এর প্রধান কার্যালয়। কি ঘটে আয়নাঘরে? এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দী রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময়ের নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান, ব্লক রেইড বা জঙ্গি অভিযান পরিচালনা করত। তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করেছে। এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল। আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ার সাজানো হতো। বিভিন্ন সময়ের র্যাবে দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন। তাদের মতে, র্যাবের এই আয়নাঘরেও নিরাপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন। ২০২২ সালের আগস্ট আয়নাঘর শব্দটি নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধমতো সহ্য করতে পারছিলেন না। আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআইয়ের ২৩টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। ২০২৪ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর ২০০৯ সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ৬০০টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে। তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বলেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতাকলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না।